স্বাগত জানাচ্ছি আমি এমকে বাচ্চা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলেই আছেন। আমিও ভালো আছি আর ভালো দলেই থাকি। যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম এমকে বাচ্চা ভাই। আমি জানি আপনি সবসময় ভালো দলেই থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি 2025 সাল থেকে হরর রারিসকে ভূতস্টোরি.com শুনে আসছি, তবে এখন পর্যন্ত একটা এপিসোড দিইনি। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার লেখাতে কোনো ভুল উক্তি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি জানি না আপনার এবং লিসনারদের কতটুকু সত্য মনে হবে, তবে যার সাথে ঘটে সেই বাস্তবটা বুঝছে। আমরা বেশি দেরি না করে ঘটনায় চলে যাব। আমাদের ইমেল অ্যাড্রেস darsk@gmail.com। আপনার নাম, ঠিকানা ও ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা বা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনার স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনার ঘটনা পড়ে শোনান। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও রেকর্ড পাঠাতে পারেন এবং আমরা পড়ে শোনাতে পারি ঘটনা। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাব। তো চলুন ঘটনা শুরু করা যাক। এই পৃথিবীতে মূলত মানুষের আসতে নেই। আমার নাম রাশেদ। আজকে আমার নিজের সাথে ঘটা একটা ঘটনা শেয়ার করব। আমি শহরে চাকরি করতাম। ঈদের ছুটিতে গ্রামে ঘুরতে আসি। রাত তখন প্রায় 12টা। আকাশে চাঁদ নেই, শুধু কালো মেঘ আর মাঝে মাঝে বিদ্যুৎ ঝলকানি। একদম নীরবতা পরিবেশ। গ্রামের রাস্তা ধরে আমি বাসার উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এইদিকে বলে রাখা ভালো, আমাদের গ্রামে অনেকগুলো বটগাছ ছিল। আমি যখন হাঁটতে হাঁটতে 4 রাস্তা বটগাছ তলায় আসি, তখন আমার কাছে মনে হলো আমাকে কেউ ডাকছে। আয় কাছে আয়, লাল সুতোটা খোল। কে ওইখানে? কে? কোনো সাড়া নেই। আমি একটু চমকে গিয়ে বললাম, ওইখানে কে? কিন্তু কোনো সাড়া পেলাম না। মনের ভুল ভেবে আমি বাসায় চলে আসি এবং সকালে উঠে আমার আব্বু আম্মুর কাছে কথাগুলো শেয়ার করি। তারপরে তারা আমাকে বলে, এগুলা তোর মনের ভুল, হয়তো তোর অনেক জার্নি করার কারণে এইগুলা এরকম সমস্যা হয়েছে। আম্মু মনের ভুল ভেবে ঘুমাতে যায়। ঘুমানোর পরে আমি ঘুম থেকে উঠে গোসল করে খাওয়া দাওয়া করে আমার বন্ধুর বাসায় যাই এবং আমার বন্ধুকে ডাকি, শ্যাম, এই শ্যাম, বাইরে আই। তখন সে আমাকে বলে, আরে রাশেদ ভাই, তুই কখন আসছস? আমি বলি, এই তো ভাই, রাতে আসছে। দিনকাল কেমন যাচ্ছে? সে আমাকে বলে, এই তো ভাই যাচ্ছে আর কেমন যাই। তোর দিনকাল কেমন? আমি বলি, এই তো আলহামদুলিল্লাহ ভালো। সেও আমার কথায় উত্তর দেয়, দিনকাল তো চলছে এভাবে, আর কি করবো বল বন্ধু। আমি তখন শ্যামকে বলি, চল শ্যাম ঘুরতে যাই আজকে। শ্যাম আমার কথায় রাজি হয়ে যায়। আমরা ঘুরতে যাই সন্ধ্যা এরকম টাইমে। আমরা ঘুরতে যাই। ঘুরতে যাওয়ার পরে আমরা একটা ফাঁকা মাঠে বসি। বসার পরে আমরা অনেক গল্প করছিলাম। তার মাঝে একটা বুড়ো চাচা আসে এবং তিনি আমাকে বলেন, বাবা তুমি অনেক সাহসী ছেলে, আমার একটা উপকার করবে বাবা। আমি বলি, চাচা কি উপকার বলেন? অবশ্যই করতে পারবো। তিনি আমাকে বলেন, আমাদের গ্রামে একটা ভাঙা বাড়ি আছে, সে বাড়িতে আমার একটা রাত কাটাতে হবে, তাহলে তার উপকার হবে। সেই কথাগুলো এমনভাবে বলছিল যে তার মুখের মধ্যে এমন কষ্ট, যেন সে অনেক দিন কষ্ট যাবত আছে, তার অনেক উপকার হবে আমি এই কাজটা করলে। তার কথায় আমি রাজি হয়ে যাই। সেদিন রাতে আমি রাত 9টার দিকে মোবাইল এবং টর্চ নিয়ে আর একটা সাথে ব্যাগ নিয়ে রওনা হই। আমি যখন হাঁটতে হাঁটতে সেই বটগাছ তলায় যাই, আবার সেই ডাক আমার কানে ভেসে আসে, আয় কাছে আয় রাশেদ, লাল সুতোটা খোল। কেউ যেন আমার কানের কাছে এসে ফিসফিস করে কথাগুলো বলছে। আমি ওই কথায় পাত্তা না দিয়ে হাঁটা শুরু করি। যখন আমি বাড়ির কাছে যাই তখন বাতাস ভারী হয়ে যায়, পরিবেশ ঠান্ডা হয়ে যায়, আবহাওয়া নিরাপত্তা হয়ে যায়। আমি যখন সেই বাড়ির কাছে এসে দাঁড়াই তখন দেখি অর্ধেক দরজা ঠেলে খোলা।
আমি দরজা পুরোপুরি ঠেলে ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দিই এবং সেই দরজা বন্ধ করে আমি টর্চের আলো জ্বালিয়ে যা দেখি একদম মোটেও আমি প্রস্তুতি ছিলাম না। বাচ্চা ভাই, আমি দেখি যে ওয়ালের গায়ে লাল রক্তের শট বয়ে যাচ্ছে এবং আমার চোখের সামনে একটি অবয়ব দাঁড়িয়ে আছে। সেই অবয়বটি আস্তে আস্তে বড় হতে লাগলো এবং আমাকে বলতে লাগলো, তুই আজকে মরবি, তুই আজকে মরবি আমার হাতে। আমি সাথে সাথে ওপর তালা সিঁড়ি হয়ে দৌড় দিলাম। দৌড় লাগিয়ে আমি দেখলাম একটা রুম বন্ধ এবং দরজার তল থেকে লাল আলো বেরোচ্ছে এবং আমি সেই আলোর ছাপ ধরে আমি দেখলাম সে ঘরের ভিতরে একটা মুরব্বি বসে সে হস্তনন্দ করছে। সেই মুরব্বি চাচা আমাকে দেখে বলল, বাবা আজকে তুমি মরবে, তুমি আমার বলিদান হবে। আমি চাচাকে বললাম, চাচা তুমি তুমি এসব করো, জিন পালো। সেই জিনটি আমার কাছে এসে সাথে সাথে আমার গলা চেপে ধরলো এবং বলতে লাগলো, রাশেদ, কাছে আয়, তুই আজকে মরবি। আমার নিঃশ্বাস বন্ধ হতে লাগলো। আমি সেই চাচাকে বললাম, চাচা আপনি কাজটি ঠিক করলেন না, আপনার এই প্রতিদান দিতে হবে। আমি সাথে সাথে পড়ে গেলাম মাটিতে ধপ করে। আমার পিছনে তাকিয়ে দেখি আমার সিয়াম বন্ধু চলে এসেছে আমার কাছে। সে আমাকে বলল, বন্ধু রাশেদ তুই ভেঙে দা, আমি হয়তো মরে যাবো, তুই ভেঙে দা। সে আমি সাথে সাথে বাড়ির দরজা ভেঙে দৌড় লাগালাম। দৌড় লাগিয়ে সেই বট গাছের কাছে আসলাম। সেই বট গাছের কাছে এসে বট গাছের চুলগুলো আমাকে টেনে ধরলো এবং বলল, তুই আমার উস্তাদের কাছ থেকে পালিয়ে যাবি কোথায়? তোকে আজকে মরতেই হবে রাশেদ। আমি দেখলাম যে সেই অবয়ব থেকে একটা অবয়ব না 10-12টা অবয়ব আস্তে আস্তে বড় হতে লাগলো এবং আমার চারিদিকে ঘোরা শুরু করলো এবং তারা আমাকে বলতে লাগলো, তোর রক্ত দিয়ে আমরা বলিদান দেব, তোর রক্ত দিয়ে আমরা বলিদান দেব, তুই আজকে মরবি। আমি এসব দৃশ্য দেখে আর নিতে পারলাম না, আমি অজ্ঞান হয়ে গেলাম। আমি সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পাশে অনেকগুলো মুরব্বি বসে আছে এবং শ্যাম দাঁড়িয়ে আছে। শ্যাম আমাকে বললো, আমি শ্যামকে বললাম, কিরে বন্ধু তুই এখন বেঁচে আছিস? শ্যাম আমাকে দেখে বললো, আরে পাগল, আমি বেঁচে থাকবো না তো কী হবে, সাথে আমি একটা ওঝা নিয়ে গেছিলাম, তিনি সব ঠিক করে দিয়েছেন, তোর সব কিছু ঠিক করে দিয়েছেন, তোর আর চিন্তা নেই, তো এইখানে আর আসা যাবে না আমাদের, বুঝছস? বাচ্চা ভাই, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে সিলেক্ট করবেন অবশ্যই। রাশেদ ভাই, আপনার ঘটনাটি অনেক অনেক সুন্দর ছিল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে RSKBhuthistory.com এর পাশে থাকার জন্য। ওয়েলকাম ব্যাক, আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি MK বাচ্চা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলেই আছেন। আমিও ভালো আছি আর ভালো দলেই থাকি। যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম MK বাচ্চা ভাই ও প্রিয় লিসেনার, আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রিফাত, আমি বর্তমানে হরর RSK ভূত স্টোরির একজন মনিটর হিসেবে নিযুক্ত আছি। এই চলমান ব্যস্ততার ভিড়েও অনেক কষ্টে ঘটনা কালেক্ট করে পাঠাচ্ছি শুধুমাত্র আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য। আপনাদের কাছে ঘটনা গ্রহণযোগ্য হলেই আমার কষ্ট সার্থক হবে। RSKBhuthistory.com-কে আমার নিজের পরিবার মনে করি, আর পরিবারের জন্য কিছু করতে পারাটাই কতটা আনন্দের তা আপনারা সকলেই জানেন।
আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব তা ইন্ডিয়ার কোনো একটা স্থানে ঘটে যাওয়া ঘটনা। আমি কালেক্ট করেছি আমার বড় ভাইয়ার বন্ধুর কাছ থেকে। আমার বড় ভাইয়ার বন্ধুর নাম শাকিল ভাই। বন্ধুর ভাইয়ের সাথে ঘটনাটি ঘটেছে। আমি ভাইয়ার বন্ধুর ভাষায় ঘটনাটি শেয়ার করছি যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। বাচ্চা ভাই ঘটনার মাঝে ভুলুক্তি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এই পৃথিবীতে মূলত মানুষের আসতে নেই। আমার বয়স তখন 11-12 বছর হবে এরকম। আমার ভাইয়া খুব ভালো ছেলে ছিলেন। গ্রামের সবাই তাকে যথেষ্ট পরিমাণ সম্মান করতেন। আমাদের গ্রামের ভিতর আমার ভাইয়ার যথেষ্ট পরিমাণ সম্মান ছিল। একদিন গ্রামের বড় কর্তা আমার ভাইয়াকে ডেকে পাঠায়। আমার ভাইয়া মণ্ডলের বাড়িতে যায়। উনি আমার ভাইয়াকে বলে, বাবা সাব্বির, তুই তো জানিসই আমার বাইরের দোকান কাজের জন্য একটা মানুষ লাগবে। আর তোর ভাইয়া একা একা কত দোকান সামলাতে পারছে না, তাই একটা মানুষ লাগবে, তাই তোকে ডাকলাম। তুই কি যাবি? টাকা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, সমস্যা নাই। টাকা যা লাগে আমি দিয়ে দেবো তোর পরিবারের কাছে। তুই শুধু ওখানে থাকবি আর দোকান দেখবি তোর ভাইয়ের সাথে। উনি যেহেতু গ্রামের মোলর মশাই ছিলেন, তাই আমি ওনার কথায় রাজি হয়ে যাই। তার জন্য আমি ওনাকে বলি, হ্যাঁ আমি যাব, সমস্যা নাই। আপনি গ্রামের নামটা বলেন। উনি বলে, রায়পাড়া গ্রাম, ওইখানে তোর বড় ভাইয়া থাকে। ওইখানে তুই যাবি, যাওয়ার পরে ওইখান থেকে তোর বড় ভাইয়া তোকে এসে রিসিভ করে নিয়ে যাবে রেল স্টেশন থেকে। তুই রেল স্টেশনে যাবি, ওইখানে রেল স্টেশনের নাম আমি তোকে বলে দিচ্ছি। তোর ওইখানে যে রেল স্টেশনে বসবি, তারপরে তোর বড় ভাই আসবে, বড় ভাই এসে তোকে রিসিভ করে নিয়ে চলে যাবে। রেল স্টেশনের নাম হলো হংকং। আমি ওনাকে বলি, হ্যাঁ আমি যাব, এটা সমস্যা নাই, কিন্তু আমার টাকা দিতে হবে 10,000 টাকা। উনি বলেন, হ্যাঁ টাকা নিয়ে তোর কোনো সমস্যা নেই, আমি যা টাকা লাগে আমি তোকে দিয়ে দেবো। তুই যা, শুধু তোর পায়ে আর একা একা ব্যস্ততার ভিড়ে একা একা সামলাতে পারছে না, তার জন্য তুই যাবি। আমি ওনাকে বলি, হ্যাঁ মোড়ল মশাই আমি যাব। সেই দিনটা যদি আপনি দিতেন তাহলে আমার তারাই সুবিধা হতো। তো উনি আমাকে সেই দিনটা দিয়ে দেন। আমি সেই দিনের জন্য অপেক্ষা করি। দেখতে দেখতে দিন চলে আসে। আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ট্রেন গাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আমাদের রেল স্টেশন থেকে এইখান থেকে প্রায় 150 কিলোমিটার। 150 কিলোমিটার জার্নির জন্য আমি ভাবি যে ট্রেন গাড়িতে উঠে আমি একটা ঘুম দেবো, তারপরে আমি একবারে ওইখানে যেয়ে লাভবো। তারপরে আমার সাথে যা ঘটে আমি এটা দেখার জন্য মোটেও প্রস্তুতি ছিলাম না। বাচ্চা ভাই, আমি ট্রেন গাড়ির জন্য অপেক্ষা করতে করতে রাত 11টা বেজে যায়। তখন রেল স্টেশন পুরা ফাঁকা। তখন ট্রেন আসে, একটা বিচ্ছিরি গন্ধ হয়। সেই ট্রেনে আমি উঠে পড়ি। উঠে পড়ার পরে আমি ঘুমানোর জন্য প্রস্তুতি নেব। তখনই ট্রেনের ভিতরে মানুষ হইচই করে ওঠে। আজকে একটা পেয়েছি, এটাকে সারা যাবে না, এটাকে রক্ত চুষে খেতে হবে। আমি এই কথা শুনে আমি চমকে যাই। আমি হতভম্ব হয়ে বলি, কে কে? আমি ট্রেনের টিটিরে ডাক দিই, এই যে ভাই সাহেব এদিকে আসুন। আপনার ট্রেনের ভিতরে মানুষ নাই, কেউ নাই, কথা বলে কে? উনি বলে, এই কেউ না, এই তো আপনি হয়তো ভুল শুনছেন। আমি বলি, আমার সাথে এটা কি হচ্ছে? না, আমার তো ভুল শোনার কথা না। তো আমি মনের ভুল ভেবে আমি ওইটাকে ক্যান্সেল করে দিই, বাদ দিয়ে দিই মাইন্ড থেকে। তারপরে আমি টেনে বলি, ভাই সাহেব যে আপনার টিকিটটা নেন, আমাকে এই জায়গায় আসলে আমাকে ডাক দিয়ে তুলে দেন, লাভাই দেন। আমি একটু ঘুমাবো, তো আমার মানে একটু সমস্যা হচ্ছে, আমার মাইন্ডে কীরকম যেন আমার কাছে লাগতেছে আপনার এই ট্রেনটা। আমি কোনোদিন উঠি নাই তো এই ট্রেনে, তার জন্য এরকম লাগছে। উনি বলে, ভাই আপনি কি গ্রামের পোলা নাকি? তার জন্য এরকম হবে হয়তো, শহরের পোলাপানের তো এরকম অভ্যাস হয় আর কি, তাই আর কি এরকম হয় না, গ্রামের পোলাপানের এরকম হয় আর কি। আপনি ঘুমান, সমস্যা নাই, আমি আসলে ডেকে দেবো। তো আমি ঘুমার পড়ার পরে তো উনি আমাকে ডাকে, এই যে ভাই সাহেব,
কি লাগবেন না? আমি চোখ মুছতে মুছতে তাকিয়ে দেখি, ভাই রে ভাই, এটা আমার সামনে কি দেখলাম? আমি দেখি ট্রেনের টিটির মুখ দিয়ে রক্ত, গলায় চাকু দিয়ে রক্ত, গলাইকে যেন ছুরি মেরে কেটেছে আঘাত করে। কি বিভৎস চেহারা তার! আর আমার পাশ থেকে অনেকগুলো কাটা দেহ, মরা লাশ, কঙ্কাল ভেসে ওঠে। তারা বিভৎস হাসি দেয়। কিরে, যাবি না রায়পাড়া গ্রামে? হাই, চল তোকে নিয়ে যাই রায়পাড়া গ্রামে। রক্ত খাবো, রক্ত, রক্ত চাই। আমি আমি এইসব আর সহ্য করতে না পেরে আমি ট্রেনের ভিতরে অজ্ঞান হয়ে যাই। পরে আমার চোখ খুললে আমি দেখি আমার সামনে আমার মোড়ল মশাইয়ের বড় ছেলে দাঁড়িয়ে আছে, মানে কর্তা মশাইয়ের বড় ছেলে, তার নাম হলো রাসেল। উনি আমার সামনে দাঁড়িয়ে বলে, এই তুই এইখানে রেল স্টেশনে এরমভাবে পড়েছিলি কেন? আমি তোকে এসে খুঁজে পাচ্ছি না, পরে আমি এদিকে এসে পরিত্যক্ত এই জায়গাটায় তোকে পেলাম। কি হয়েছিল তোর সাথে বলতো একটু খুলে? আমি ভাইকে বললাম, ভাই 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 ভাই, এইখান থেকে চলুন আগে, তারপরে সব কিছু বলছি। আমি হাঁটতে হাঁটতে চলে এলাম ভাইয়ের সাথে ভাইয়ের বাসায়। তারপরে আমি ওইখান থেকে ভাইকে সব খুলে বললাম। ভাই শুনে বলল, তুই তো জানে বেঁচে গেছিস, এটাই তো ভাগ্য ভালো তোর। আমি বললাম, ভাইয়া এখন কি করব? ওরা তো আমার রক্ত চুষে খাওয়ার কথা বলেছে। ভাইয়া সব কিছু দেখে শুনে বলল, ঠিক আছে, আমি দেখছি, আমার এখানে একটা কবিরাজ আছে, ওনাকে আমি ডাক দিচ্ছি, উনি এসে দেখি কি বলে। তো তারপরের দিন ওনাকে ডাক দেওয়া হয়। ডাক দেওয়ার পরে তিনি এসে আমাকে বলে, চাপ শুনে আমি একেবারে হতভম্ব হয়ে যাই। উনি বলে, এই ট্রেনটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা ব্রিজ ভেঙে অ্যাক্সিডেন্ট হয়েছিল 30 বছর আগে। ওই ট্রেনটি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওই ট্রেনটি রাত 11টা 12টা 1টা সময় চলাফেরা করে। ওই ভিতরে যে মানুষটা উঠবে ওই মানুষটা মারা যাবে ওই ট্রেন থেকে। তুমি বেঁচে গেছো, এই তোমার ভাগ্য ভালো বাবা। তো পরে ওনার এই কথা শুনে আমি হতভম্ব হয়ে যাই। এই জন্য ট্রেন থেকে কি এরকম গন্ধ বিচ্ছিরি বেরোচ্ছিল, আমি এটা বলি কবিরাজকে। উনি এই কথা শুনে হ্যাঁ বলেন, হ্যাঁ সম্মতি জানানোর কারণে আমি তারপরে ওনাকে বলি, এখন কি করব ভাই? আমি রাসেল ভাইকে বলি। রাসেল ভাই ওনাকে বলে, কবিরাজ সাহেব, এটার কি কোনো সমাধান হবে না? উনি বলে, হ্যাঁ সমাধান আছে। ওনাকে আজকে রাত্রে গণ্ডির ভিতরে বসাতে হবে। উনি আমাকে গণ্ডির ভিতরে বসিয়ে দেয়। রাত আসে, রাতের ভিতরে গণ্ডির ভিতরে আমাকে বসিয়ে কি মন্ত্রপাতি মোমবাতিটা জ্বালিয়ে আমাকে, তারপরে আমার আর কিছু মনে নেই। তারপর একটু ভাইয়ের কাছ থেকে শোনা, রাসেল ভাইয়ের কাছ থেকে। রাসেল ভাই উনি বলেন, তোকে গণ্ডির বসানোর পরে উনি মন্ত্রপাতি পরে তোর গায়ে একটা ফু দেয়, ফু দেওয়ার পরে তোর গায়ে চিন হাজির হয়। তো পরে ওনারা বলে, উনি আমাদের এই ট্রেনে উঠছিল, তাই ওনার রক্ত চুষে আমরা খাবো এই বলে। কিন্তু কবিরাজ তো নাসর বান্দা, উনি তো সাথ দেয় না। উনি যেহেতু বলেছে এটা সমাধান আছে, তাই সমাধান আছেই। উনি বলে, তুই যাবি কি এই ছেলের কাছ থেকে, তাই বল। তো দিনটা এক সময় পরাজিত হয়ে বাধ্য হয়ে তো চলে যায়, বলে সে স্বীকৃতি দেয়, আমি চলে যাব। তো কবিরাজ বলে, এর প্রমাণ কি? আমি বাইরের বড় আম গাছের ডালটা ভেঙে ধুয়ে যাব। তবে হ্যাঁ, এই ছেলেকে সাবধান করে দিস, কোনোদিনও যেন ওই ট্রেনের সামনে আর না পড়ে। পড়লে এর পরের বর্তী আর রক্ষা নেই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ রিফাত আপনাকে। আপনি আমাদের সুন্দর একটি ঘটনা উপহার দিয়েছেন। আপনার লেখায় একটু ভুল থাকার কারণে আমার পড়তে একটু সমস্যা হয়েছে। এর পরবর্তী ঘটনা পাঠানোর সময় আপনি একটু লেখা সুন্দর করে লিখে দেবেন, তাতে আমার পড়তে একটু সুবিধা হবে। লিসেনার, এই ছিল আমাদের আজকের ঘটনাটি কেমন হয়েছে তোমরা সকলে জানিয়ে দিও কমেন্ট বক্সে। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার। এই পৃথিবীতে মূলত মানুষের আসতে নেই।
বাবা তখন শয়তানটাকে বলল, তুই আমাকে মারবি? আয় দেখি তোর কত ডোব। আয় মারে, আমাকে মারে গায়। শয়তানটি তখন রাগে সেই বুড়োর উপরে হামলা করতে গেল, বুড়ো বাবার উপরে। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত আছে। আমি এমকে বাচ্চা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলেই আছেন। আমিও ভালো আছি আর ভালো দলেই থাকি। আশা করছি আজকে যে ঘটনাগুলো আপনারা শুনবেন সেই ঘটনাগুলো আপনাদের যথেষ্ট আনন্দ দিবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের ঘটনা। তার আগে জানাই, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। আর আজকের এই ঘটনাগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। চলুন চলে যাই ঘটনায়। এই পৃথিবীতে মূলত মানুষের আসতে নেই। আসসালামু আলাইকুম বাচ্চা ভাই, আশা করছি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমি 2025 সাল থেকে হর ভূত স্টোরি.com শুনে আসছি, তবে কখনো কোনো স্টোরি শেয়ার করব এমনটা ভাবিনি। আর এখন তো আমি ভূত স্টোরি.com এর নিয়মিত শ্রোতা। যাই হোক, আজ ভূত স্টোরি.com এ আমার নিজের সাথে ঘটা একটা স্টোরি শেয়ার করব। যেহেতু প্রথমবার লিখছি তাই দয়া করে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর দেরি না করে ঘটনায় চলে যাব সরাসরি। যারা ঘটনা শুনছেন তারা এই ঘটনাটি কে কোন ছাদে বসাবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তবে এটা আমার জীবনের একটা কালো অধ্যায় বলা যেতে পারে। আব্বু চাকরির সুবাদে ট্রান্সফার হয়ে তখন ছিলাম মাগুরায় আমার ক্লাস 3 থেকে 8 পর্যন্ত বেড়ে ওঠা। সেখানে একটা প্রাইমারি স্কুল ক্লাস 4-এ পড়াকালীন সময় খেলতে গিয়ে এক বান্ধবীর মাথায় আঘাত লেগে পড়ে যায়। যে বান্ধবীর মাথায় আঘাতটা লাগে আসলে তারও ভীষণ ব্যথা পাওয়ার কথা ছিল, কিন্তু ব্যথার শিকার শুধু আমি হলাম। একে তো ছোট ছিলাম তাই স্বাভাবিকভাবেই অনেক কান্না করছিলাম। ক্লাসের অন্যান্য ফ্রেন্ডরা এসে আমাকে কান্না থামানোর চেষ্টা করছিল। এক পর্যায়ে আমি স্বাভাবিক হলাম এবং এটা হলো আমার মূল ঘটনার সূত্রপাত। পরের দিন থেকে স্কুলে গিয়ে প্রথম পিরিয়ডে হঠাৎ মাথা ব্যথা শুরু হলো। শরীর ভালো লাগছে না, যার কারণে ছুটি নিয়ে বাসায় চলে আসি এবং বাসায় ফিরে ঘুমিয়ে যাই এবং এই ঘুম ভাঙে বিকেল 4টা-5টার দিকে। একদিন টানা এই অবস্থা যাওয়ার পরে আব্বু আম্মু মাথা চিন্তা দেখা দেয় এবং আমাকে জিজ্ঞেস করে কি সমস্যা হয়েছে। আমি তাদেরকে বলি আমার মাথা ব্যথা করে মাথার পিছনের দিকে, আর এই ঘুমালে হুঁশ থাকে না। আব্বু আম্মু চিন্তা রেখা দিল এবং বলল তোকে একটা ভালো ডাক্তার দেখাতে হবে। তাই দেরি না করে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে গেল আমাকে। উনি সব কিছু শুনে আমাকে বেশ কিছু টেস্ট পরীক্ষা দিলেন, কিন্তু সব ঠিকঠাক দেখা গেল। টেস্ট পরীক্ষায় কোনো সমস্যা নেই, আমি সম্পূর্ণ সুস্থ। তবে উনি জানালেন হয়তো বিগ্রে রোগের কোনো লক্ষণ দেখা দিছে, এসব বলে কিছু ওষুধ লিখে দিলেন, যা ছিল আসলে অনেক হাই পাওয়ারের ডোজ। দিন দিন আমার শরীর অনেক খারাপ হতে লাগলো আর সারা দিন আমি শুধু ঘুমাতে থাকি। মাগুরা, যশোর, ফরিদপুর সব জায়গায় ডক্টর দেখানো শেষ এবং সব ধরনের টেস্ট করানো শেষ। এর মধ্যে আমার মাথা ব্যথা দিন দিন বেড়েই যাচ্ছে, এমন হয়ে গেছে যে অজ্ঞান প্রায়। আমি শুধু সেন্সলেস হয়ে যেতাম এবং খেঁচুনি উঠত। তার কিছু সময় পরে নিজ থেকে জ্ঞান ফিরত, তবে শরীর ভেঙে একদম কঙ্কাল। একদিন অজ্ঞান হয়ে খেঁচুনি উঠে এমন অবস্থা হলো যে আমাকে অ্যাম্বুলেন্স করে ঢাকা নামকরা প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হলো। সেখানে ডক্টর আমাকে অনেক টেস্ট করলেন। ডক্টরের মধ্যে কোনো রোগ না পেয়ে বিষয়টা মানসিক সমস্যা খেতেবে নিয়ে আমাকে নোটিশ করে দিলেন। এক তো এত ডক্টর হসপিটাল করে অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে, তাই আব্বু আম্মুর দুশ্চিন্তা। ঢাকা থেকে আসার পরে আমি একটু সুস্থ হতে শুরু করলাম, যদিও এই সুস্থতা বেশি দিন টেকেনি। একদিন সকালে
অজ্ঞান হয়ে গেলাম। আর তারপরেই থেকে শুরু হলো আমার সাথে অস্বাভাবিক লক্ষণ এবং অস্বাভাবিক আচরণ শুরু হলো আমার সাথে ঘটা। বাসা থেকে বের হয়ে রাতের বেলা আমি গোরস্থানে চলে যেতাম। এরকম হওয়ার পরে আমার আব্বু আম্মু আমাকে গোরস্থানে যেতে দেখে একদিন, এবং সকালে আমাকে প্রশ্ন করে, তুই এই রাতে কই গিয়েছিলাম? কই, আমি তো বাসায় ছিলাম আব্বু, আমি তো কোনো জায়গায় যাই নাই। আব্বু তখন বলে, তুই আমার সাথে এখন এক জায়গায় যাবি, চল। আমি বলে, আব্বু কই যাব? তখন আমার আব্বু বলে, কবিরাজের কাছে। কবিরাজ আমাকে দেখি বলে, দেখো বাবা, তোমাকে তো অনেক বড় সমস্যার ভিতরে পড়তে হবে। তুমি যেদিনকা স্কুল থেকে ঢের মারছিল ওই মাথায় ওই বাচ্চাটার, উনি আসলে বাচ্চা, মানুষের বাচ্চা ছিল না, উনি একটা জিন ছিল। তুমি ঢের মেরে বড় মুশকিলে পড়েছ, তার জন্য তোমাকে অনেক সমস্যায় পড়তে হবে। আমি এইগুলো কিছু করতে পারবো না, আমার উস্তাদ করতে পারবে, আমার উস্তাদের কাছে যাও। উনি তার উস্তাদের নাম্বার দিয়ে দেয়। তো আমি সেই উস্তাদের কাছে যাওয়ার জন্য তারপরের দিন প্রস্তুতি হই, এবং আমি কবিরাজের উস্তাদের কাছে যাই। যাওয়ার পরে উনি আমাকে বলে, দেখো বাবা, তুমি ওই জিনটাকে মেরে অনেক বড় ভুল করেছো, মাকেও মেরে ফেলবে। তুমি যদি বাঁচতে চাও তাহলে শিগগিরই 2টা ছাগল, একটা মোরগ এবং একটা পাঠা ছাগল, যাবতীয় জিনিসপাতি আমার কাছে এনে দাও, আমি তোমাকে ম্যানেজ করে দেব। বাবা আমাকে বাঁচান, যেভাবে হোক আমাকে বাঁচান। আমি মরতে চাই না, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আমাকে বাঁচান যেভাবে হোক। বাবা, আমি এগুলো কবে আসবো আপনি সেটা বলেন। তুমি এগুলা এই সামনে অমাবস্যার রাতে আমার কাছে এগুলা নিয়ে আসবে, আমি তোমাকে ম্যানেজ করে দেব। বাবা, তুমি এগুলা নিয়ে আসবে, না হলে তোমাকে ওরা মেরে ফেলবে। দেখতে দেখতে অমাবস্যার রাত চলে আসে। আমি আর আমার এক বন্ধু মিলে অমাবস্যার রাতে ছাগলগুলো ম্যানেজ করে নিয়ে, সব কিছু ম্যানেজ করে নিয়ে আমি সেই বাবার কাছে চলে যাই। বাবার কাছে যাওয়ার পরে বাবা আমাকে বলে, বাবা, তুমি এই গন্ডের ভিতর এসে বসো, তোমার এখানে বসে তোমাকে আমি কিছু বলবো, তুমি মনোযোগ সহকারে শোনো। আমি গন্ডির ভিতরে যেয়ে বসলাম। বসার পরে উনি আমাকে বললেন, বাবা, তুমি যত যাই দেখো না কেন, তুমি ভয় পাবে না, ভয় পালেই কিন্তু সব শেষ। আমি বাবাকে বললাম, ঠিক আছে বাবা, আমি ভয় পাবো না, যদি ওরা আমাকে মেরে ফেলে তাহলে। বাবা বলল, আরে বাবা, তোকে মারবে কে আমি থাকতে, তুই শুধু ভয় পাবি না, ঠিক আছে, আমি তোকে দেখে নেবো সব কিছু। আমি যে এইরকম বললো, আমি সেরকম ভাবে বসলাম। বসে থাকার পরে আমার সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকতো আমার চোখের সামনে। আমার চোখের সামনে দেখতে পারলাম একটা বড় অবয়ব আস্তে আস্তে বড় হচ্ছে, এসে গন্ডির বাইরে, এবং তুফান তুলে দিয়েছে। আমাকে বলছে, তুই আমার ছেলের গায়ে হাত দিছিস, তোকে আমি মেরে ফেলবো, তুই বেঁচে যাবি কোথায়? এই বুড়ো তোকে বাঁচাতে পারবে না, শিগগিরই গন্ডির বাইরে আয়, গন্ডির বাইরে আয়। আমি আমার চোখের সামনে দেখলাম যে সেই অবয়বটি আমার বন্ধুকে তুলে নিমিষে হাত থেকে ধরটি আলাদা করে ফেললো। আমি চিৎকার দিলাম, আমার বন্ধুকে ছেড়ে দে। আমার বন্ধু কাঁধ থেকে ধরটা আলাদা হয়ে গেল, বিকট চিৎকার করলো আমার বন্ধু। বাবা আমাকে বলল, বাবা, তুমি এখান থেকে ওঠো না, আমি মরে যাবো, তুমিও মরে যাবো বাবা, উঠলে। সেই অবয়বটা আমাকে বলতে লাগলো, তোর বন্ধুকে মেরেছে, এবার তোকে মারবো, তারপরে ওই বুড়োটাকে। বাবা তখন শয়তানটাকে বলল, তুই আমাকে মারবি? হাই, দেখি তোর কত ডোব, ভাই মারে, আমাকে মারে গায়।
শয়তানটি তখন রাগে সেই বুড়োর উপরে হামলা করতে গেল, বুড়ো বাবার উপরে। তখনই শয়তানটা গন্ডির ট্রাকের সাথে ধাক্কা খেয়ে শয়তানটা দূরে গিয়ে পড়লো এবং বাবা সাথে সাথে সেই পাটা ছাগলটাকে গর্দান দিয়ে দিল এবং শয়তানটি নিমিষে উধাও হয়ে গেল। তারপর থেকে বাচ্চা ভাই আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন বাচ্চা ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে বিল্লাল, আপনি আমাদের সুন্দর একটি ঘটনা পাঠিয়েছেন। আমাদের টিম মেম্বার বিল্লাল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কি বলে যে ধন্যবাদ জানাবো সেটা আমি খুঁজে পাচ্ছি না। আপনি সুন্দর একটি লিসেনারদের গল্প উপহার দিয়েছেন। লিসেনারদের এর পরবর্তী ঘটনা আনন্দ দেওয়ার জন্য আপনি আবার সুন্দর একটি ঘটনা কালেক্ট করে আমাদের ভূতস্টোরি.com দিয়ে দেবেন। লিসেনার ঘটনাটি কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। হরর ভূতস্টোরি.com। ঘুরে ফেরার পরে আমি সোজা চলে গেলাম রেল স্টেশন মাস্টারের কাছে। চাচা, এখানে কি রামপাড়া কত দূরে? বাবা, তুমি ওই রামপাড়ায় যেও না, তোমার ক্ষতি করে দেবে ওরা। বাবা, যেও না, বড় ভয়ানক ওরা। ওয়েলকাম ব্যাক, আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এমকে বাচ্চা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো তলেই আছেন। আমিও ভালো আছি আর ভালো তলেই থাকি। যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ে শোনাচ্ছি। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। আমি 2025 সাল থেকে হরর ভূত স্টোরি শুনে আসছি, তবে এখন পর্যন্ত একটা এপিসোড মিস দিইনি। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার লেখাতে কোনো ভুলক্তি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি জানি না আপনার এবং লিসেনারদের কতটুকু সত্য মনে হবে, তবে যার সাথে ঘটে সেই বাস্তবতা বলতে। ঘটনাটি পাঠিয়েছে আমাদের টিম মেম্বার জয় ভাই, ওনার বাসা সিলেটে। উনি আমাদের ঘটনাটি সংগ্রহ করে দিয়েছে ময়মনসিংহ থেকে। ঘটনাটি হলো রেল স্টেশন নিয়ে। তো বেশি দেরি না করে আমরা চলো ঘটনায় চলে যাই। এই পৃথিবীতে মূলত মানুষের আসতে নেই। আমি আর আমার বন্ধু মেসে থেকে পড়াশোনা করতাম, হৃদয়। দুজনে বেশ ভালোই দিনকাল কাটছিল। একদিন হঠাৎ আমার বন্ধুর বাবা মারা যায়, মানে হৃদয়ের বাবা মারা যায়। তো বলে, দেখ তুই তো আর দেখতে যেতে পারবি না, তোর পড়াশোনা অনেক চাপ, তোর আবার টিউশনি করাতে হয়, তাই আর দেখতে যেতে পারবি না, তো থাক আমি গেলাম। আমি ওকে বিদায় দিলাম। বিদায় দেওয়ার পরে সেদিন দিন ছিল বৃহস্পতিবার। রবিবারে টিউশনি করাতে যাই, তো টিউশনি করাতে গিয়ে টিউশনি করার পরে বাসায় চলে আসি, খাওয়া দাওয়া করি, ঘুমাই। এরকমভাবে দিনকাল কাটছিল, বেশ ভালোই যেতে লাগলো দিনকাল। তারপরে সপ্তাহে হঠাৎ টিউশনি শেষ করে হঠাৎ একজন আর ফোন দেয়। বললাম হ্যালো হ্যালো। কে বলছেন? আরে শালা, আমি তোর বন্ধু বলছি, হৃদয়। হ্যাঁ, কেমন আছিস হৃদয়? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো। হ্যাঁ আমিও ভালো আছি। তোর কি অবস্থা হৃদয়? হ্যাঁ, আমার ভালো চলছে দিনকাল। সেদিনকার তো তুই আসতে পারলি না, তাই আর কি আজকে আই। আমি বললাম আজকে না গেলে হয় না হৃদয়? আরে না বন্ধু, আজকে না গেলে তো হবে না, আজকে আসতেই হবে, বুঝছো? আমাদের গ্রামে চলে আয়, সমস্যা কি? রাতের আগে চলে আসতে পারবি। আয়, ট্রেনে কুষ্টিয়ার ট্রেনে চলে আসলে শিয়ালপুরে তো হয়ে গেল। শিয়ালপুরে লাভ দিয়ে আমাদের গ্রামে চলে আসবি, হয়ে গেল। আমি টোটো মতো করে বললাম, ও আচ্ছা আচ্ছা, দেখি আমি কি করা যায়। আরে দেখি না, তাড়াতাড়ি আসবি, আজকে আসতে হবে তোকে, তাড়াতাড়ি আসবি, লেট করিস না যেন, ঠিক আছে?
আমি আনোপাই হলে বললাম, আচ্ছা বন্ধু, তাহলে আর কি করার, আজকে যাব। মেসে গিয়ে জামা কাপড় গুছিয়ে নিলাম। জামা কাপড় গোছানোর পরে কুষ্টিয়া রেল স্টেশনে দাঁড়িয়ে বসলাম। ট্রেনের অপেক্ষায় আর কি বসে থাকতে থাকতে মাথা পিঠ লেগে গেছে। ট্রেন আসবে কখন, ট্রেন আসবে কখন। তো অবশেষে ট্রেন এলো আমাদের। বেনাপোল এক্সপ্রেস চলে এসেছে। এরকম একটা হরেন দিল। হরেন দেওয়ার পরে আমি ট্রেনে উঠে বসলাম। টিকিট ছিল। টিকিট থাকার পরে আর কি টিটিরে দিলাম, বললাম এই যে আমার টিকিট, আমি শিয়ালপুরে যাব, আমাকে নিয়ে চলেন। তখন বাজে 1:30। ট্রেনে থেকে 1:30 আমি ট্রেনে উঠে বসলাম। ট্রেন চলছে তার নিজের গতিতে ঝিকঝিক করে। কখন যে ঘুমিয়ে গেছি তা বুঝে উঠতে পারিনি। ট্রেনের টিসি এসে বলল, এই যে ভাই সাহেব। এই যে ভাই সাহেব, ঘুমায় গেছেন নাকি? ট্রেন চলে যাচ্ছে শিয়ালপুরে, আপনি কি নামবেন না? আমি একটু থেতমেতো হয়ে বললাম, জি 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 ভাই, জি জি আমি নামবো। নেমে পড়লাম শিয়ালপুরে স্টেশন। স্টেশন দেখে যেন আমার গার লোমটা একেবারে বিগড়ে উঠলো। এই যে স্টেশন, পুরাতন, সবকিছু ভাঙা, ভয়ানক ভয়ানক দৃশ্য। আমি রেল স্টেশনে একটু ঘোরাফেরা করলাম। ঘোরাফেরার পরে আমি সোজা চলে গেলাম রেল স্টেশন মাস্টারের কাছে। চাচা, এখানে কি রামপাড়া কত দূরে? বাবা, তুমি ওই রামপাড়ায় যেও না, তোমার ক্ষতি করে দেবে ওরা। বাবা, যেও না, বড় ভয়ানক ওরা, যেও না ওখানে। কেন যাব না চাচা? কেন, এখানে কি আছে? ডাকাত? চাচা আর কিছু বললো না। তারপরে বলল, বাবা, এখান থেকে তুমি 1 কিলো হাঁটবে, তারপরে ডানে যাবে। ডানে যাওয়ার পরে একটু হাঁটার পরে একটা গোরস্থান পড়বে। গোরস্থান থেকে ওইখান থেকে সোজা পথ ধরে গ্রামের ভিতর ঢুকবে। ওই গ্রামটাই রামপাড়া গ্রাম। আমি চাচাকে ধন্যবাদ জানিয়ে এদিকে চলে আসলাম। এসে কোনো ভ্যান ট্যান, কোনো গাড়ি টাড়ি পেলাম না। তারপরে আর কি হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে ঘড়ির টাইমটার দিকে ফলো করলাম। তখন দেখি 10:15 বাজতে চলেছে। হাঁটতে হাঁটতে যখন প্রায় গোরস্থানের কাছাকাছি চলে আসি, তখন এক মুরব্বী চাচা আমাকে ডেকে বলে, ই বাবা, ওইদিকে যেও না, ওইদিকে জিনেরা থাকে, গেলেই তুমি মরবে। ওইদিকে গেলেই তুমি মরবে বাবা। আমি বললাম, আরে পাগল টাগল হবে নাকি রে? চাচা, আপনি কি পাগল নাকি? ওইসব বলতে কিছু হয় না, আমি ওইসব বিশ্বাস করি না, ঠিক আছে? যখন আমি গোরস্থানের কাছে চলে আসছি, তখন দেখি একটা চায়ের দোকান। চায়ের দোকানে আমি যে বসলাম। আমি চা খেতে অনেক ভালোবাসতাম, তাই আর কি চায়ের দোকানে যেয়ে বসলাম। চায়ের দোকানে বসে চা অর্ডার দিলাম। অর্ডার দেওয়ার পরে হৃদয়ের কাছে আমি ফোন দিলাম, দোস্ত, হ্যালো দোস্ত, এই যে তোদের গ্রামের ভিতরে যে গোরস্থানে, এইখানে চায়ের দোকানে বসে আছি। সাথে সাথে কি হলো, হৃদয় যেন ফোন কেটে দিল। চায়ওয়ালা এসে বলল, বাবাজি, এই নেন আপনার চা। জি চাচা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে চা দেওয়ার জন্য। তাড়াতাড়ি করে চাতে চুমুক দিতেই যেন কিরম লাগলো, একটা কিরম আস্তে আস্তে গন্ধ আর কি চারিপাশে। চাটাও কিরম বিশ্রী লাগলো। আমি বললাম, চাচা, চাটা এমন কেন? বাবা, এখানকার চা এমনই, গ্রামের চা বোঝো না কেমন হবে। আমাদের কাছে তো ভালো কোনো চায়ের পাতি নেই। তোমরা তো বাবা শহরের ছেলেপেলে, মনে হয় তোমরা কফি খাও, তাই না বাবা? হ্যাঁ চাচা, আমরা কফি খাই। আমাদের চা খেয়ে অভ্যাস নাই তো, কফি খাই। মনে করছিলাম আপনাদের এখানে দুধ চা বিক্রি হবে, তাই কি আসলাম।
কিন্তু এখানে তো লাল চা না ছাড়া কোনো কিছু নাই। আর কালো চা আছে, কালো চা আমি তো জীবনে খাই নাই, ওইটা খেতেও চাই না। এরকম বিচ্ছিরি লাগছে, কালো চাটা হবে এরকম বিচ্ছিরি। দেখাও শেষ, ততক্ষণে আমি চায়ের দোকানদারের হাতে বিল দিতে যাবো ওই চাচার হাতে। চাচার হাতে দেখি সাথে সাথে ওধাও দোকান, শুদ্ধ করে ওধাও। বললাম, এটা কি হলো? আরে এটা কি হলো? তখন আমি একটু ভয় পেয়ে যাই, ভয় পেয়ে থপ হয়ে দাঁড়িয়ে থাকি। একসাথে তখন কথা বলে ওঠে ওরা, মানে জিনেরা। অনেকদিন মানুষের রক্ত খায়নি, আজকে খাবো। আস্তে আস্তে ছায়া তৈরি হলো। কি ভয়ানক চেহারা! আমি দৌড় দিতে চাইলাম, কিন্তু পা যেন আটকে গেছে। কেউ আমাকে বাঁচাও, প্লিজ কেউ আমাকে বাঁচাও! আমি চিৎকার করলাম, কিন্তু কাউকে পেলাম না। তখন বারে বারে মনে হতে লাগলো ওই চাচার কথা শোনা মনে হয় আমার ভালোই ছিল। আস্তে আস্তে বড় ছায়া রূপে ধারণ করতে লাগলো আর বলল, তোকে কেউ বাঁচাবে না, তুই মরবি। ওদের ভিতরে একজন বলে উঠলো, ওই তোরা ওই ছেলেটাকে ধর। সাথে সাথে 7 জন এসে আমার কাঁধে হাত রাখলো। হাতটা যেন বরফের চেয়েও ঠান্ডা। আমার লোম দাঁড়া দিয়ে শির বয়ে গেল। আমি পা নড়াতে পারছি না, গা নড়াতে পারছি না। কি ঠান্ডা হাত, চোখগুলো বড় বড়, তার ভয়ানক হাসি দিতে লাগলো। আমি এসব দেখে অজ্ঞান হয়ে যাব। চোখ মেলাতেই দেখি এই তিন সর্দারে আমার সামনে এসে আমার গলাটা চেপে ধরে সাথে সাথে তুলে ধরলো এবং বলল, তুই আজকে মরবি, তুই আজকে মরবি। তোর রক্ত দিয়ে আমরা চা বানিয়ে খাবো। এখানে যে আসে সে আর ফিরে যেতে পারে না, তুইও ফিরে যেতে পারবি না। আমি এসব দেখে সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম। সকালে চোখ মিলাতেই দেখি হৃদয় আমার সামনে দাঁড়িয়ে আছে। হৃদয় বলল, আরে তুই কি পাগল নাকি? জানিস না ওইখানে ওই জিনেদের আস্তানা, চাচা তোকে মানা করছিল না ওই চাচা? আরে তুই ওইখানে যাবি কি জন্য? আমাকে একটা ফোন দিতে পারতি, আমি তোকে গিয়ে রিসিভ করে নিয়েছিলাম। আমি গ্রামে থাকি, আমি জানতাম আমি ওইখানে কি থাকে না থাকে। আর দেখ তোকে কতবার মানা করলো ওই চাচা, রেল স্টেশন মাস্টার চাচা। তারপরে আগে দেখা হলো ওই চাচা, তোকে কতবার মানা করলো কিন্তু তুই তো শুনলি না। এখন দেখ বোঝে, তুই আরো দাঁত জানিয়ে দিয়ে বললি আমি এসব বিশ্বাস করি না। বন্ধু, আমি 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 এইসব বিশ্বাস করি। সত্যি সত্যি আমার আমার ভুল হয়ে গেছে। চাচা থেকে আমি পাগল ভেবে চা খেতে চলে যাই। আমার আমার ভুল হয়ে গেছে বন্ধু। বন্ধু আমাকে আমাকে বাঁচা, ওরা আমাকে ছাড়বে না, আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচা। আরে না, ওরা তোকে মারবে না, এমনিতে ভয় দেখিয়েছে। আর ওইখানে কি ওরা চায়ের আড্ডা মারতেছিল, তো তুই তখন চলে গেলি ওদের দোকানের ভিতরে, তাই আর কি তোকে ভয় দেখিয়েছে। আর ওইখানে ওরকম এরকম একটা লোকজনও যায় না, আসার পাকে এরকম আর কি হয় মাঝে মাঝে অনেক লোকদের সাথে।
তারপরে থেকে আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি। এখন হৃদয়ের গ্রামেও আর যাই না, এখন আমি মেসে থেকে পড়াশোনা করি। আলহামদুলিল্লাহ এখন আমি চাকরি পেয়েছি, একটা সরকারি জব পেয়েছি। জবটি বলবো না, গোপনই থাক, কারণ জবটি আমার আপন মানুষটাই জানি না, কারণ আপন মানুষটাই আমার কাছে নেই। এই গল্পটা অন্যদিন বলবো। এই ছিল আমাদের রেল স্টেশন নিয়ে গল্প। আমাদের টিম মেম্বারকে অসংখ্য ধন্যবাদ গল্পটি সংগ্রহ করে দেওয়ার জন্য। জয় ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের গল্পটি সংগ্রহ করে দেওয়ার জন্য। আসলে আপনাকে কি বলে আমি ধন্যবাদ দেবো, এরকম একটা গল্প আমাদের উপহার দেওয়ার জন্য, দ্বিতীয়তম এপিসোডের জন্য। আশা করি আরও গল্প আপনি আমাদের লিসেনারদের উপহার দিবেন, তার জন্য অনেক অনেক দোয়া রইল আপনার জন্য। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ওয়েলকাম ব্যাক, আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আনিয়ান বাচ্চা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই থাকি। একটা ঘটনা যাব, ঘটনাটি যিনি লিখেছেন তিনি ঘটনার নাম দিয়েছেন অন্ধকারের জিনাত। যাই হোক, আমি বেশি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম আরিয়ান বাচ্চা ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলেই আছেন, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। তার ঠিকানা দিয়েছে সুচ্চুরি বাজার, আন্ধারি গ্রাম, মিরপুর জেলা। দীর্ঘ অনেক বছর ধরে হরহর রাবেশকে ভূতস্টোরি.com এর সাথে জড়িত। এর আগে আমার 4টা ঘটনা প্রচারিত হয়েছিল, এটা নিয়ে আমার 5মতম ঘটনা। এই ঘটনাটি আমার কাছে অন্যতম মনে হয়েছে। যাই হোক, আমার লেখাতে যদি কোনো ভুল উক্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দয়া করে। এই ঘটনায় যে নামগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো ছদ্মনাম। সমস্যার কারণে তাদের আসল নাম ঠিকানা উল্লেখ করতে চাচ্ছি না। ঘটনাটি আমার সংগ্রহ করা। ঘটনাটির নাম অন্ধকারের জিনাত। কথা না বাড়িয়ে শুরু করছি ঘটনা। সন্ধ্যা নামতেই গ্রামটির চারপাশে যেন কেমন একটা নীরবতা নেমে এসেছিল। পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা পুরনো খেজুর বাগানটাকে গ্রামের লোক দূর থেকে দেখেই ভয় পেত। সবাই বলতো এইখানে নাকি থাকে কালো জিন। তবুও একদিন সাহসী বলে পরিচয় রাহাত তার বন্ধুদের একদিন চ্যালেঞ্জ করে বসে, বাবুল মিয়া, আরে ওই বাগানে যাব আর আসবো, তার বিনিময়ে তোরা আমাকে কি দিবি? পাশ থেকে বলে উঠলো রাহাত, মতিন, জব্বার। আরে আমরা তোকে 3,000 টাকা দেবো যদি তুই কালকে সকালে সুস্থভাবে আসতে পারিস। তখন 3,000 টাকা দেবো। আমার কাছে 3,000 টাকা মানে তখনকার সময়ে 3 লক্ষ টাকার সমান। রাহাত, মতিন আর জব্বারের কথায় আমি রাজি হয়ে গেলাম। যেভাবে সেই কাজ, রাত 12টায় রওনা দিলাম খেজুর বাগানটার দিকে। গ্রামের মেঠো পথ ধরে হেঁটে চলছি। রাস্তার চারপাশে ঝিঝি পোকার ডাক মনটাকে ভেঙে ফেলছে। ঝিঝি পোকার ডাকে মনে ইচ্ছে যাব কি যাব, শুধু খুঁতখুত করছে মনের ভিতরে। বেশি না ভেবে হাঁটা শুরু করলাম বাগানটার কাছে। এসে আমার মনে হলো বাগানের ভিতরে টিপ টিপ আলো জ্বলছে। ফোনের ফ্ল্যাশ মারলাম, কিন্তু ফোনের ফ্ল্যাশ অতদূর গেল না। তার জন্য তাকে অনুভব করার চেষ্টা করলাম ওই জিনিসটা কি জিনিস। বাগানের ভিতরে যেতেই আমার ফোনের আলো নিভে গেল। তখনই কানে ভেসে এলো এক অজানা গলা। একজন যেন আরেকজনকে বলছে। গলাটা খুব কাছে, কিন্তু কেউ তো নেই। আমি ভয় স্থির হয়ে গেলাম।
হঠাৎ পাতায় বাঁধার মতো শীতল হয়ে গেল আমার হাত পা। আমি কিছুই নড়াতে পারছি না, মনে হচ্ছে কেউ আমাকে ধরে রেখেছে। আমি কথা বললাম, কে? আমাকে ছেড়ে দাও, আমি আর এখানে আসবো না, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও। তো তোমাকে আমি কি 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 করলাম? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ধরে রেখেছো কেন আমাকে? ওকে কি আমরা ছেড়ে দেওয়ার জন্য ধরেছি? তোকে মেরে ফেলবো, তোকে কেউ বাঁচাতে পারবে না। এবার চোখের সামনে সামনে ধীরে ধীরে অবয়বগুলো বড় হতে লাগলো, বড় আকারে ধারণ করলো রূপগুলো। কি বড় বড় দেহ, লালচে চোখ, কাটার মতো শির, লোম। ফিস ফিস করে বলল, এখানে যে আসে সে মরে, তুইও মরবি। আমি দৌড়াতে চাইলাম, আমার পা যেন জমাট বেঁধে গেছে। কালো অবয়বটি আমার কাছে এলো, তোর লম্বা হাত ঠান্ডা বাতাসে সেও আমার কাঁধে হাত রাখলো এবং আমার চারপাশে কালো কালো অবয়ব ঘুরতে লাগলো। আমার কাছে মনে হলো এটাই আমার সেই দিন, কালকে সকালের আলো আর দেখা হবে না, পারবো না। ঠিক তখনই গ্রামের মসজিদ থেকে আজানের ধ্বনি এলো। কালো চিনের চিৎকার পুরো বাগান কেঁপে উঠলো। চোখের সামনে ছায়া ধোয়ার মতো মিলিয়ে গেল। আমি মন প্রাণে দৌড় দিলাম। তারপরে আমি অনেক কবিরাজ দেখাই। এখন আমি আল্লাহর রহমতে সুস্থ আছি। তারপরে আমি আর সেদিনের পর থেকে আমি আর বাগানের কাছে ভুলেও যাইনি। তারপরে একটা কথাই মনে পড়ে আমার শুধু, তোকে আমরা মারবো, তোকে কে আমরা ধরে রেখেছি ছেড়ে দেওয়ার জন্য। এই ছিল আমাদের ঘটনাটি আমাদের পাঠিয়েছে চট্টগ্রাম থেকে রাশেদ আহমেদ। পরিচয় গোপন রাখতে বলেছেন, তাই আমরা গোপন রাখলাম পরিচয়টি। ঘটনাটিকে মনে হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের এত ভালো ভালোবাসা দেওয়ার জন্য।